তো এতক্ষণ ধরে এই যে আমি বারবার বলছিলাম যে পরে যে জানবো, এখন আমরা সেই জিনিসটি জানবো যেটা আমাদের আসলে পরে শেখার কথা। এখন আমরা দেখব যে কোন কোন খরচগুলি আমরা ডাক ও তারের আন্ডারে ফেলবো, কোন কোন খরচ অর্থাৎ আমরা যে খরচের যে শ্রেণী বিভাগগুলি করব এগুলি আসলে কি কি শ্রেণী বিভাগের ভেতর পড়বে, এই কয়েকটি খরচের আমরা হিসাব রাখবো। আর এই কয়টি খরচের হিসাবের বাইরে যদি কোনো হিসাব থাকে সেগুলিকে আমরা মিসেলেনিয়াস বা বিবিধর আন্ডারে লিপিবদ্ধ করব। তো দেখা যাক আমরা কখন কোনটি করব। টেলিফোন, টেলিগ্রাফ, ফ্যাক্স, ডাক টিকিট, কুরিয়ার, মোবাইল খরচ অর্থাৎ যোগাযোগের জন্য যে সমস্ত খরচ হয়ে থাকে সেই সমস্ত খরচগুলিকে আমরা টেনে নিয়ে আসবো ডাক ও তারের আন্ডারে। মনিহারি অর্থাৎ অফিসে দৈনন্দিন অফিসের কাজে ব্যবহৃত জিনিসপাতি, কাগজ, খাতা, পেন্সিল, কালি, রাবার, কার্বন, পেপার, কলম, আলপিন, হোয়াটএভার ইট ইজ, অফিসের প্রয়োজনে যে সমস্ত ছোটখাটো জিনিসগুলি লাগে সেগুলিকে আমরা ঢোকাবো মনিহারির আন্ডারে। এরপর যাতায়াত, আমাদের কোনো এমপ্লয়িকে যদি আমাদের বাস ভাড়া দেওয়া লাগে, রিক্সা ভাড়া, রেল ভাড়া, স্কুটার ভাড়া এগুলো যদি আমাদের দেওয়া লাগে সেটি আমরা ঢোকাবো যাতায়াতের আন্ডারে। বহন খরচ, এখন এখানে দেখা যায় বহন খরচের ভেতরে ভ্যান ভাড়া রয়েছে, বহন ভাড়া রয়েছে, ঠেলা গাড়ি ভাড়া রয়েছে। এখন আমাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে এটা কেন যাতায়াতের আন্ডারে পড়তেছে না, কারণ এখানেও তো আমার ওই ভাড়া, ভ্যান ভাড়া, ঠেলা গাড়ি ভাড়া এগুলো তো আসছে, ভ্যান গাড়ি, ঠেলা গাড়ি এগুলো দিয়েও যাতায়াত করা যায়। তো এইগুলা কেন আমরা যাতায়াতের আন্ডারে ঢোকাবো না? এই কারণে ঢোকাবো না, যাতায়াত হিসাব খাতের আন্ডারে যে হিসাবগুলি থাকবে সেটি হচ্ছে আমাদের এমপ্লয়ি অর্থাৎ কর্মচারীদের যাতায়াতের জন্য যে খরচগুলি রয়েছে। আর বহন খরচ বলতে স্পেশালি বোঝায় যখন আমরা ক্রয় বিক্রয়ের জন্য কোনো ট্রান্সপোর্টেশন ফি অর্থাৎ পরিবহন ভাড়া দিচ্ছি। আমরা যদি কোনো পণ্য কিনি, দেখা গেল আমরা একটা আলমারি কিনেছি যেটা আমাদের অফিস 5th ফ্লোরে 5 তলায় উঠাতে হবে। তো এখন আমাদের এমপ্লয়িদেরকে আমরা ডেকে বলবো না যে ভাই তুমি আমাকে ওটা নিচে থেকে 5 তলায় এনে দাও, তো আমরা তখন কুলি ভাড়া করব। সো এই কুলি ভাড়া যে খরচটা দিতে হবে সেটা বহন খরচের ভিতর পড়বে। আমরা পণ্য বিক্রেতা থেকে যখন আমাদের এখানে নিয়ে আসবো, আমাদের প্রতিষ্ঠানে নিয়ে আসবো, তখন আমরা বহন ভাড়া দিব। এই বহন ভাড়া হতে পারে আমরা পণ্য ভ্যানে আনতে পারি, ঠেলা গাড়িতে আনতে পারি, রিক্সায় আনতে পারি, যদি আমাদের মন চায় আমরা রকেটেও আনতে পারি, আমাদের রকেট ভাড়া দিতে হবে, সেটাতে কোনো সমস্যা নেই। এরপর দেখা যাক যেটি নিয়ে আমি এতক্ষণ কথাবার্তা বলছিলাম, আপ্যায়ন। আপ্যায়নের ভেতরে কি কি পড়ে? অতিথি, কর্মচারী, কর্মকর্তা। অতিথি যারা আমাদের কোম্পানিতে আসছে কোনো কাজে বা গেস্ট, কর্মচারী অর্থাৎ যারা আমাদের প্রতিষ্ঠানে কাজ করছে কোনো একটু লোয়ার পজিশনে, এবং কর্মকর্তা যারা আমাদের হায়ার এমপ্লয়িজ। সো তারা হচ্ছে কর্মকর্তা। এরা আমাদের প্রতিষ্ঠান থেকে চা খায়, নাস্তা খায়, পান খায়, সিগারেট খায়, কফি খায়, সফট ড্রিঙ্কস খায়, অনেক কিছুই খায়। সো এই জিনিসগুলোর যে খরচগুলির আন্ডারে ফেলবো এগুলি হচ্ছে আপ্যায়ন, কারণ মানুষদেরকে খাওয়াইতে টাকা লাগে। এরপর পরিচ্ছন্নতা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমার অফিস যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, আমি এসে যদি দেখি যে অফিসের ভেতর ময়লা জমে আছে বা সবকিছু ক্লিন নাই, আমার হয়তো কাজ করতে ভালো লাগবে না। এজন্য পরিচ্ছন্নতা ইম্পর্টেন্ট। ধোপা, লন্ড্রি খরচ এবং ঝাড়ুদারকে যে সমস্ত টাকা পয়সা দেওয়া হয়ে থাকে এগুলি আমরা ফেলবো পরিচ্ছন্নতার আন্ডারে। আর যদি এমন কোনো হিসাব আমি দেখি যেটিকে আমি এই কটির কোনো খাতেই ফেলতে পারছি না, সেটিকে আমরা বিবিধর ভিতর ঢুকিয়ে দিব। আর নগদান বই এত ইম্পর্টেন্ট কিছু না যে খুচরা নগদান বই এত ইম্পর্টেন্ট কিছু না যে একটা ছোট খরচের জন্য আপনার কোনো সমস্যা হবে। বাট এইখানে যে কটি খরচ আছে হোপফুলি এগুলোর বাইরে কোনো খরচ আপনারা দেখবেন না, বিকজ আমি এগুলো যাচাই বাছাই করে ঢুকিয়েছি, প্রত্যেকটা ম্যাথেই এই খরচগুলি ঘুরে ফিরে আছে। এর বাইরে যদি কিছু থেকে থাকে বিবিধর ভিতর ঢুকিয়ে দেন, কোনো সমস্যা হবে না। এরপর দেখা যাক সমজাতীয় খরচের উদাহরণের পর কি আছে। অগ্রদত্ত নিয়মের খুচরা নগদান বই প্রস্তুতির জাবেদা দাখিল। এটি একটি মোটামুটি সায়েন্স বেসড বই। সো এখানে আমরা জাবেদার মাধ্যমে লিপিবদ্ধ করব, মানে জাবেদার মাধ্যমে আমরা কোনটা কোন পাশে বসাবো সেটা ঠিক করব। তো দেখা যাক আমরা প্রথম যে এন্ট্রিটি দেখব, অগ্রদত্ত নিয়মে প্রধান ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ারকে আগে টাকা দিয়ে দেয় অথবা পরে দিয়ে দেয় খরচ করার শেষে, হোয়াটএভার ইট ইজ, এটা তাদের অর্গানাইজেশনের উপর ডিপেন্ড করে। তো আমরা ধরছি যে তারিখের ব্যাপারে গেলাম না, শুধু টাকা দেওয়ার ব্যাপারে গেলাম। খুচরা খরচের জন্য প্রধান ক্যাশিয়ার থেকে নগদ প্রাপ্তি, অর্থাৎ প্রধান ক্যাশিয়ার থেকে আমরা টাকা নিয়েছি, কিসের জন্য নিয়েছি? খুচরা খরচের জন্য। আমার
খুচরা খরচ বাড়ছে আমার প্রতিষ্ঠানের, ডেবিট। এবং নগদ টাকা আমাদের প্রতিষ্ঠান থেকে আসলে চলে যাচ্ছে না, উপরের লেভেল থেকে নিচের লেভেলে আসতেছে, কিন্তু এর মাধ্যমে আমার নগদ টাকা চলে যাচ্ছে। কজ আমরা খুচরা নগদান বইকে এত যেহেতু ইম্পর্টেন্স দিয়ে করব না, সো এটিও নগদান হিসাব, যেহেতু আমাদের নগদ টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এক খাতা থেকে আরেক খাতায় যাচ্ছে, এক খাতায় তো কমছে, আরেক খাতায় তো বাড়ছে, কিন্তু এক খাতায় তো কমছে, সো এই জন্য এটা ক্রেডিট। এরপর দেখা যাক খুচরা খরচের হিসাবকাল শেষে যে খরচের জন্য যে জাবেলাটা দেওয়া হবে, অর্থাৎ আমার যখন কোনো হিসাব হবে, অর্থাৎ আমার যদি ডাক ও তারের খরচ হয়, সো তখন আমরা দিব ডাক ও তার ডেবিট। যদি আমার মণিহারি হয় সেটা হবে মণিহারি ডেবিট। যদি আমার সেটা আপ্যায়ন হয় সেটা হতে পারে আপ্যায়ন ডেবিট। আরো তো খাত আমরা জেনেছি, কিন্তু আমি আপাতত এবারই দেখালাম কারণ ইটস ইনাফ, আপনারা বুঝতে পারবেন। সো এই সংশ্লিষ্ট খুচরা খরচ হিসাব খাত বলতে যা বোঝাচ্ছে, এই যে সমস্ত খুচরা হিসাব খাতগুলি রয়েছে, এই হিসাব খাতগুলি ধরলাম ডাক ও তার। সো এখানে ডাক ও তার ডেবিট, আমরা সংশ্লিষ্ট খুচরা খরচ হিসাব লিখবো না, এটা জাস্ট বোঝার সুবিধার্থে আমরা সংশ্লিষ্ট খুচরা খরচ হিসাব খাতটির অরিজিনাল নামটি লিখবো। এটি সবসময় ডেবিট হবে, আর খুচরা নগদান হিসাব এটি হবে ক্রেডিট। এরপরে এন্ট্রিতে যাই আমরা। খুচরা ক্যাশিয়ার যদি পাওনাদারকে অর্থ প্রদান করে থাকে, এটা ইউজুয়ালি খুচরা ক্যাশিয়ারের আওতার বাইরে, কিন্তু তবুও হয়তো একটা চায়ের দোকানদার খুচরা ক্যাশিয়ারের কাছে 150 টাকা পায়। সো যে দোকানদার পায় সে কিন্তু খুচরা আমাদের যে ক্যাশিয়ার আছে তার কাছে কিন্তু টাকা পায়, অর্থাৎ তার এই টাকাটা দোকানদারকে দিতে হতে পারে। সো দোকানদার আমাদের এক ধরনের পাওনাদার, সে পাবে। সো যখন আমাদের দোকানদার পাবে তখন পাওনাদার হিসাব ডেবিটে ফেলবো, কারণ আমাদের দায় বাড়ছে। এবং যখন খুচরা নগদান হিসাব আমরা ক্রেডিট করব, মানে খুচরা নগদান হিসাবের জন্য এই খরচটি করা হলো। এগেইন পাওনাদার হিসাব ডেবিট হবে। এরপর সম্পত্তি ক্রয় ইউজুয়ালি সাধারণত প্রধান ক্যাশিয়ারের দায়িত্ব হয়ে থাকে, তবুও যদি খুচরা ক্যাশিয়ার যে কোনো প্রয়োজনে ছোটখাটো কোনো সম্পত্তি ক্রয় করে, সেটার জন্য যে এন্ট্রিটি হবে সেটা হচ্ছে সম্পদ হিসাব ডেবিট। আমরা জানি সম্পদ বাড়লে ডেবিট। এবং খুচরা নগদান হিসাব ক্রেডিট, কারণ খুচরা নগদান হিসাব থেকে খরচ হচ্ছে। এরপর এই যে বলছিলাম যে আমার 10,000 টাকা দেওয়ার পর যদি কোনো টাকা বেঁচে যায়, সেই টাকাটা দিয়ে আমরা কি করব? সেই টাকাটা দিয়ে আমরা যেটা করব সেটা আমরা ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাসে নিয়ে যাব। সো এই মার্চ মাসের জন্য আমরা যে হিসাবটি জাবেদাতে এন্ট্রি করব সেটি হচ্ছে খুচরা নগদান হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। অর্থাৎ আমার সময়কাল শেষে, আমার ফেব্রুয়ারি মার্চ মাস শেষ, এবং ফেব্রুয়ারি মাসের শেষে আমি মার্চের জন্য আমার প্রধান ক্যাশিয়ার থেকে টাকা চেকে নিতে পারি অথবা নগদ টাকা নিতে পারি। যদি চেকে নেই সেক্ষেত্রে ব্যাংক হিসাব ক্রেডিট, কজ আমার টাকাটা ব্যাংক থেকে কমছে। আর যদি নগদে নেই তাহলে এই যে নগদান হিসাব ক্রেডিট।